হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গণিতের দশম শ্রেণীর গণিতের প্রথম চ্যাপ্টার অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নিয়ে। এখন আমরা তার পরের চ্যাপ্টার অর্থাৎ সুদ কষা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব সরল সুদ কষা। এই জিনিসটা কি? সরল সুদ কষা মানে হচ্ছে আমাদের ব্যাংকে যখন ধরো আমরা টাকা রাখি, তখন ব্যাংক আমাদের যে টাকাটা রাখি তার থেকে কিছু পরিমাণ বেশি টাকা আমাদেরকে দেয়। বা ধরো তুমি তোমার বন্ধুকে টাকা দিলে, তখন তুমি বন্ধুকে কী বললে, আজকে তোকে আমি 100 টাকা দিচ্ছি, তো তুই যখন আমাকে দিবি 110 টাকা দিবি। তাই ওই যে 10 টাকা এক্সট্রা দিচ্ছে বা ব্যাংক আমাদেরকে যে এক্সট্রা টাকা দিচ্ছে, এই এক্সট্রা টাকাটাই হচ্ছে আমাদের সুদ। এবং এই সুদটা নির্ণয়ের জন্য কিছু সূত্র আছে, মানে কিছু নির্দিষ্ট সময়ের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণেই সুদ আমাদেরকে ব্যাংক বা বন্ধু দেবে। এই সূত্রটাই হচ্ছে আমাদের সরল সুদ কষার সূত্র। আজকের চ্যাপ্টারে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি এবারে কী কী আছে। ধরো এই যে অতিরিক্ত অর্থমূল্যকে বলা হলো সুদ বা ইন্টারেস্ট। আর এই যে টাইমটা আমরা বললাম যে ধরো আমাকে ব্যাংক এত কিছু টাকা দিল এবং সেই টাকাটা সে কিছু সময়ের জন্য দেবে, মানে ধরো 2 বছরের জন্য দেবে, 3 বছরের জন্য দেবে। তাহলে এই সময়টা হচ্ছে নির্দিষ্ট সময়, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। সুদকে আমরা কী দিয়ে প্রকাশ করব? আই দিয়ে প্রকাশ করব। সুদকে আমরা আই দিয়ে প্রকাশ করব, টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করব। তাহলে সুদটা কি হলো? সুদকে আমরা আই দিয়ে প্রকাশ করব, টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করব। কেননা টি ফর টাইম, আই ফর ইন্টারেস্ট। এরপর আসবে মূলধন বা আসল। যে টাকাটা আমাদেরকে ব্যাংক ধার দিয়েছে বা তুমি তোমার বন্ধুকে ধার দিয়েছো বা কেউ কাউকে ধার দিয়েছে, তাহলে সেই টাকাটা কত? সেই টাকাটা হচ্ছে মূলধন। যে টাকাটা ধার দেওয়া হয়েছে বা কোথাও গচ্ছিত রাখা হয়েছে, তাহলে সেই টাকাটা হচ্ছে আসল বা মূলধন। এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব। তাহলে আসল ইকুয়াল টু কত? আসল ইকুয়াল টু পি। এবারে সুদের হার বলে একটা জিনিস আছে। সুদের হারটা কি? যে হারে ব্যাংক বা এই বন্ধু বা যে কেউ সুদ আমাদের দেবে, মানে যে হারে সুদ দেবে, অর্থাৎ কি, ধরো বলা হলো যে সুদের হার R%। তার মানে হচ্ছে 100 টাকা রাখলে আমাদেরকে 100 প্লাস আর, অর্থাৎ এই টাকাটা 100 প্লাস 8 টাকা আমাদেরকে ফেরত দেওয়া হবে। এই যে 8 টাকা বেশি দিল, সেটাই হচ্ছে সুদের হারের জন্য বেশি দিচ্ছে, যেহেতু R% সুদের হার বলা হয়েছে। এবারে দেখো উত্তমবর্ণ আর অধমবর্ণ। উত্তমবর্ণ অধমবর্ণ কি? যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমবর্ণ বলে, আর যে টাকা ধার নেয় সে অধমবর্ণ। যেমন ব্যাংকের কাছ থেকে আমরা লোন নিলাম, তাহলে ব্যাংক আমাদেরকে টাকা ধার দিল, আমরা টাকা ধার নিলাম, তাহলে আমরা এখানে কি? অধমবর্ণ। আর যেহেতু ব্যাংক আমাদের টাকা ধার দিচ্ছে, সেই জন্য ব্যাংক হচ্ছে উত্তমবর্ণ। উত্তমবর্ণ আর অধমবর্ণ। ধরো আমি ব্যাংকে 500 টাকা রেখেছি, কিন্তু আমার বন্ধু সজল ব্যাংকে 300 টাকা রেখেছে। ওই 1 বছর পরে আমার 500 টাকা বেড়ে গিয়ে হলো 520 টাকা এবং সজলের 300 টাকা বেড়ে গিয়ে হলো 312 টাকা। 1 বছরে আমি তাহলে সুদ কত পেলাম? ওই যে বেশি টাকাটা পেলাম এক্সট্রা, মানে 20 টাকা এক্সট্রা পেয়েছি। 520 থেকে 500 বাদ দিলে হয় 20 টাকা, সেটা হচ্ছে আমার সুদ। এবং সজল কত পেয়েছে 1 বছরে সুদ? 312 মাইনাস 300, তাহলে 12 টাকা পেয়েছে সুদ। তাহলে দুজনে আলাদা আলাদা সুদ কেন পেলাম? কারণ ও 500 টাকার জায়গায় 300 টাকা রেখেছিল আর আমি 500 টাকা রেখেছিলাম। মানে যেহেতু আমাদের দুজনের মূলধন বা আসল দুরকম, দুটো একই নয়, সেই জন্য আমাদের সুদের পরিমাণটাও আলাদা হবে। অর্থাৎ সুদের পরিমাণটা মূলধনের ওপর নির্ভর করে, সুদের পরিমাণটা সময়ের ওপর নির্ভর করে, সুদের পরিমাণটা সুদের হারের ওপরও নির্ভর করে। এবারে আমরা এই যে জিনিসগুলো বললাম, সুদ, সুদের হার, আসল, সময়, এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। এর জন্য কয়েকটা পেজ পরে আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। এখন দেখি পরের পেজে কী আছে। পরের পেজে আছে একটা অঙ্ক। অঙ্কটা দেখো, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো? এটা ঐকিক নিয়মে হবে। দেখো কি বলেছে এখানে, 100 টাকা 1 বছরে 4 টাকা সুদ দেয়। কেন বলেছে এটা? কারণ বার্ষিক 4% সরল সুদের হার বলা হয়েছে। তার মানে বার্ষিক 4% সরল সুদের হার মানে হচ্ছে 100 টাকায় 4 টাকা আমাদেরকে 1 বছরে দেবে সুদ। তাহলে 100 টাকায় 1 বছরে 4 টাকা সুদ হলো। আমাদেরকে বের করতে হবে 1200 টাকার 1 বছরে কত টাকা সুদ হবে।
1 বছর পরে যেহেতু বলেছে মানে টাইমটা এখানে 1, এটা হচ্ছে টাইম। তার মানে 100 টাকায় 1 বছরের সুদ 4 টাকা, 1200 টাকায় 1 বছরের সুদ কত? এবারে 100 টাকা 1 বছরের সুদ 4 টাকা যদি হয় তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 4/100 টাকা। তাহলে 1200 টাকার 1 বছরের সুদ কত? 4/100 ইন্টু 1200, তার মানে হচ্ছে 12/48 টাকা হচ্ছে উত্তর। এবারে এটা আমরা ঐকিক নিয়ম দিয়ে করলাম, কিন্তু এটাকে আমরা ফর্মুলা দিয়ে কী করে করতে পারি, তার জন্য এই পেজটা দেখো। এখানে কি বলছে যে ধরি আসল হচ্ছে পি টাকা, সময় হচ্ছে টি বছর, বার্ষিক সরল সুদের হার হচ্ছে R%, আর মোট সুদ I টাকা। এই 4টা জিনিস আমাদেরকে জানতে হবে, যে আসল, সময়, বার্ষিক সরল সুদের হার এবং মোট সুদ। এখন 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, কেন? কারণ সুদের হার R% আমরা ধরে নিয়েছি, তার মানে কি যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। 100 টাকা হতে হবে মূলধনটা, আর সময়টা 1 বছর হতে হবে, তাহলে যে সুদটা পাবো সেটাই হবে ওই সুদের হার। তার মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? R/100 টাকা। যেহেতু 100 টাকায় যে সুদ পেতাম 1 টাকায় কী পাবো? তার থেকে কম সুদ পাবো, সেজন্য ভাগ হয়ে গেল 100 R/100 টাকা। এরপরে পি টাকার 1 বছরের সুদ কত? পি টাকার 1 বছরের সুদ PR/100 টাকা। পি টাকার টি বছরের সুদ কত? PR/100 ইন্টু টি, মানে PRT/100 টাকা। অর্থাৎ পি টাকার টি বছরের সুদ PRT/100 যেহেতু হলো, তার মানে এটাই হচ্ছে নির্ণেয় সুদ। অর্থাৎ কোনো মূলধন পি টাকার টি বছরের R% সরল সুদের হারে সুদ কত হবে? PRT/100। তার মানে I = বেরোলো PRT/100। এটা হচ্ছে আমাদের নির্ণেয় ফর্মুলা, যেখানে আইটা কি? ইন্টারেস্ট, পিটা কি? মূলধন, আরটা কি? সুদের হার, টিটা কি? টাইম। তাহলে I = PRT/100 থেকে আমরা কোনো মূলধনের, পি মূলধনের R% সুদের হারে টি সময় পরে সুদ কত হবে বের করতে পারবো। এখানে টিটা কিন্তু সবসময় বছরে করতে হয়, যদি কোথাও দিনে বা মাসে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বছরে চেঞ্জ করব। যেমন ধরো একটা প্রবলেম বলেছে এখানে যে পি এর ভ্যালু 750 টাকা, টি এর ভ্যালু 3 বছর, আর এর ভ্যালু 10%, এবং আই কত? তাহলে আমরা এই সূত্র থেকে কী পাবো? I = P × R × T/100। তার মানে 750 × 10 × 3/100, তার মানে 75 × 3, মানে 225 টাকা হবে আমাদের নির্ণেয় সুদ। চলে আসি নেক্সট প্রবলেমে। পরের প্রবলেম বলছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ, মানে পি এর মান, এবং বার্ষিক শতকরা সুদের হার, মানে আর এর মান বের করতে হবে। অর্থাৎ পি = কত বের করতে হবে, আর আর = কত বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরলাম, এখানে কি বলেছে যে আসল প্লাস 5 বছরের সুদ = 600 টাকা। কেন? কারণ এখানে বলেছে কি 5 বছরে 600 টাকা। মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 3 বছরে 560 টাকা আর 5 বছরে 600 টাকা হলো, তার মানে কি যে আসল প্লাস 5 বছরের সুদ = 600, আর আসল প্লাস 3 বছরের সুদ = 560। তার মানে যদি বিয়োগ করে দিই তাহলে আসল কেটে যাচ্ছে, 5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2 বছরের সুদ = 40 টাকা। তার মানে 1 বছরের সুদ কত? 20 টাকা। তার মানে 3 বছরের সুদ কত? 60 টাকা। তাহলে 3 বছরের সুদ আসল যদি 560 টাকা হয়, তার মধ্যে 60 টাকা যদি সুদ হয়, তাহলে আসল কত টাকা? 500 টাকা। তাহলে গণিতের ভাষার সমস্যাটা কী হবে, যে 500 টাকায় 3 বছরের সুদ 60 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? এটাই আমাদের সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ যেটা হয় সেটাই হচ্ছে সুদের হার। তার মানে এখানে বেরোচ্ছে কি 500 টাকার 3 বছরের সুদ 60 টাকা, 1 টাকার 3 বছরের সুদ কত? 60/500। যেহেতু 500 ছিল 1 হয়ে গেল, তার মানে 60/500 হলো। তারপরে 1 টাকার 1 বছরের সুদ কত? 60/500 × 3, আবার 3 দিয়ে ভাগ করে দিলাম। তার মানে এবারে 100 টাকার 1 বছরের সুদ কত? এটাকে 100 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 100কে 5 দিয়ে 5, 5 × 3 = 15, 60/15 মানে 4 টাকা। অর্থাৎ বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4%। 100 টাকার 1 বছরের সুদই হচ্ছে সেটাই হচ্ছে তার বার্ষিক সরল সুদের হার। যেহেতু 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা বেরিয়েছে, তার মানে বার্ষিক সরল সুদের হার R = হচ্ছে 4, আর পি এর ভ্যালুটা এখানে কত বেরিয়েছে? 500। চলে আসি পরের প্রশ্নে। পরে আমরা অনুশীলনী করব। অনুশীলনী দেখো, কোষে দেখি 2। এখানে প্রথম প্রশ্নটা আলোচনা করছি। প্রথম প্রশ্নটা বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য
বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। তাহলে এখানে সুদের হার আর এর ভ্যালু কত 12, পি এর ভ্যালু কত 15,000 আর টি এর ভ্যালু টাইম ইকুয়াল টু 4। তার মানে পি ইকুয়াল টু 15,000, আর ইকুয়াল টু 12, টি ইকুয়াল টু 4। তাহলে আমরা সূত্র থেকে আই ইকুয়াল টু কত পাবো, পি আর টি বাই 100। তার মানে 15,000 ইন্টু 12 ইন্টু 4 বাই 100। এবারে বাই 100 দুটো শূন্য কেটে গেল, এখানে হয়ে গেল কত 150 ইন্টু 48। আচ্ছা, এটাকে আমরা এভাবে করতে পারি, 15 × 4 = 60 মানে হচ্ছে 600 ইন্টু 12, তার মানে হচ্ছে 7200। 7,200 টাকা হচ্ছে আমাদের নির্ণয় সুদ। পরের প্রশ্ন কি বলছে, আচ্ছা 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কত দিন হচ্ছে সেটা কাউন্ট করে সেটাকে আমরা বছরে কনভার্ট করে নেব। ধরো এখানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে কত দিন হচ্ছে, আর 27 দিন, টোটাল এতগুলো দিন হবে। যত দিন হবে সেটা বাই 365 করলে আমরা পেয়ে যাব কি বছর। যেমন ধরো এখানে ধরো এক্স ধরলাম, এক্স দিন হয়েছে, তার মানে এক্স দিনের জন্য সুদ যখন বের করবো তখন সেটাকে লিখবো এক্স বাই 365 বছর। তাহলে এই বছর মানে এত বছরের জন্য সুদ যেটা হবে, তখন ওই ক্ষেত্রে টি ইকুয়াল টু ওই এক্স বাই 365 লিখে বাকি আর এর ভ্যালু যা আছে আর পি এর ভ্যালু যা আছে সেটা লিখে পি আর টি বাই 100 করে যেটা হবে সেটা হবে আমাদের নির্ণয় উত্তর। চলে আসি পরের প্রশ্নে, 3 কোশ্চেন। বার্ষিক এত % সরল সুদে এত টাকার 1 বছরের 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে। সবৃদ্ধিমূল মানে কি, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে এখানে 1 বছর 3 মাস বলেছিল, তার মানে কি 1 বছর আর 3 মাস মানে কি 3/12 বছর। মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 1 বছর আর 3/12 বছর মানে হচ্ছে 1 4 বছর। তার মানে 1 + 1 4, তার মানে হচ্ছে 5 4 হবে বছর। তাহলে এতবার আর এর ভ্যালু হচ্ছে 8 × 1 = 3, পি এর ভ্যালু হচ্ছে 960 আর টি এর ভ্যালু হচ্ছে 5 4। এভাবে সবৃদ্ধিমূল কত হবে, প্রথমে আয় বের করতে হবে, আয় যেটা বেরোবে তার সাথে 960 যোগ করে সবৃদ্ধিমূল পেয়ে যাব। ধরো আয় কত বেরোলো, আই ইকুয়াল টু ধরো কিছু একটা বেরোলো পি আর টি বাই 100 করে। এখানে পি এর ভ্যালু বসবে 960, আর এর ভ্যালু বসবে এই যেটা ছিল কত ছিল 8 × 1 = 3, আর টি এর ভ্যালু হবে 5 4। এরকম করে এখানে পি আয়ের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে সবৃদ্ধিমূল কত হবে, পি প্লাস আই, এটা হচ্ছে সবৃদ্ধিমূল। চলে আসি পরের প্রশ্নে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে এত বার্ষিক 6% সরল সুদের হারে এত টাকা 2 বছরের ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে থেকে কত টাকা শোধ করতে হবে। এটা তো সহজেই পারবে, এটা করে নেবে। আচ্ছা, তারপরে এত এগুলোও পারবে। এরপরে এরপরে ধরো 10-এর দাগের কোশ্চেনটা দেখো। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। আচ্ছা, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, তার মানে একদিনের সুদ যদি 5 পয়সা হয়, একদিনের সুদ ইকুয়াল টু 5 পয়সা, তার মানে 365 দিনের সুদ কত, 5 × 365 পয়সা। এই পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5 20, 5 4 20, 5 7 35, 5 3 15, 73/4, তার মানে হচ্ছে 73/4 টাকা।
এটা হচ্ছে কি এক এক বছরের সুদ। তাহলে এক বছরের সুদ কত বেরোলো 73/4 টাকা। তার মানে এখানে কত কোশ্চেন দেখো 292 টাকার এক বছরের সুদ বেরোলো অত টাকা। তার মানে হচ্ছে সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100 করলে আমরা কী পাই, ধরো সুদ কত বেরোলো 73/4, এটাকে এক বছরের সুদ, তাহলে আসল 292 ইন্টু হার জানি না, ইন্টু সময়, যেহেতু এক বছরের সুদ বের করেছি তাহলে 1 হবে বাই 100। এখান থেকে আর এর ভ্যালু কী পাবো আমরা 73 ইন্টু 100/4 ইন্টু 292। তাহলে 73কে 4 দিয়ে করলে কেটে যাবে, 4 4 16 হচ্ছে, তাহলে 4 25 100, 25/4 হচ্ছে আর এর ভ্যালু এত পার্সেন্ট। তার মানে হচ্ছে আর ইকুয়াল টু কত বেরোলো 25/4%। এটাকে 6 4 24 করতে পারি, ফুল 4 6 24 করতে পারি, 6 পূর্ণ 1 4%। এরপরে আমরা 14 দাগের কোশ্চেনটা দেখি। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে এত টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে এত টাকা এবং এত টাকা ফেরত পান। তাহলে তার মানে এর সবৃদ্ধিমূল 2360 টাকা আর এর সবৃদ্ধিমূল 2480 টাকা। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার কত? আচ্ছা, তাহলে শতকরা সুদের হারের অনুপাত কত হবে? তার মানে ধরলাম এর ক্ষেত্রে R1 হচ্ছে প্রথমটা কি ব্যাংক, তার প্রথমটার ক্ষেত্রে ধরো ব্যাংকের ক্ষেত্রে R1% হচ্ছে সুদের হার, আর পোস্ট অফিসের ক্ষেত্রে ধরলাম R2% হচ্ছে সুদের হার। তাহলে কি বলেছে যে এর প্রথমটার ক্ষেত্রে সুদ কত, ব্যাংকের ক্ষেত্রে 360 টাকা, এগুলো কি 3 বছর পর। আচ্ছা 3 বছর, টাইমটা হচ্ছে 3 বছর, তার মানে 360 টাকা, আর দ্বিতীয়র ক্ষেত্রে 480 টাকা। তার মানে প্রথমটার ক্ষেত্রে সুদ সমান আসল কি দুজনের ক্ষেত্রেই 2000 টাকা, যেহেতু দুজনের ক্ষেত্রে আসল 2000 টাকা, তার মানে আসল ইন্টু হার কত R1 ইন্টু 3/100, আর দ্বিতীয়র ক্ষেত্রে কি 480 ইকুয়াল টু 2000 ইন্টু R2 ইন্টু 3/100। তার মানে এই দুটোকে যদি ডিভাইড করে দিই, প্রথম সমীকরণটা দ্বিতীয় সমীকরণটা, তাহলে আমরা কী পাবো 360/480, তার মানে 12 3 36, 12 4 48, 3/4 ইকুয়াল টু 2000 ইন্টু 3, 2000 ইন্টু 3 দুটোতে কেটে যাবে, 100 কেটে যাবে, মানে R1/R2 হয়ে যাবে। তাহলে R1/R2 কী বেরোলো 3/4, অর্থাৎ তাদের সুদের হারের অনুপাত কত বেরোচ্ছে 3/4। এরপর আমরা 16 দাগের কোশ্চেনটা দেখি। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ এত টাকা করে পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হার যথাক্রমে 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, তার মানে আমরা কী করব, ধরে নেব যে প্রথমটাই, অর্থাৎ ব্যাংকে তিনি রেখেছিলেন X টাকা, তাহলে নিশ্চয়ই পোস্ট অফিসে কত রেখেছিলেন, ওই 1 লক্ষ থেকে X টাকা বাদ। এবার যেহেতু আমরা টোটাল সুদটা পেয়ে যাচ্ছি কত 5400, তাহলে আমরা কি করব, প্রথমটার ক্ষেত্রে সুদ ইকুয়াল টু I1 ইকুয়াল টু ধরবো X ইন্টু 5 ইন্টু 1, যেহেতু প্রতি বছর সুদ এটা বলেছে, তাহলে 5x বাই, তার মানে X ইন্টু 5 ইন্টু 1/100। এটা হচ্ছে প্রথমটার সুদ, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত, ওই 1 লাখ ইন্টু 6 ইন্টু 1/100, 1 লাখ মাইনাস এক্স হবে এখানে, 1 লাখ মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1/100, এইটা ইকুয়াল টু কত হবে 5600, যেহেতু 5600 টাকা টোটাল সুদ পাচ্ছেন, 5400 হবে, এটা হবে 5400।
এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে। 5x প্লাস 6 ইন 5x মানে 6x মানে হচ্ছে মাইনাস এক্স প্লাস 6,00,000 ইকুয়াল টু 5,4,0,0,0,0। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু বেরোবে কত? 60,000। তার মানে 60,000 টাকা রেখেছিল ব্যাংকে, আর পোস্ট অফিসে রেখেছিল তাহলে 40,000। চলে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 17টা, রেখা দিদি তার সঞ্চিত অর্থের এত টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি মোট সুদ বাবদ এত টাকা পান। একই রকম প্রশ্ন, 16 দাগেরটা যেরকমভাবে করেছি 17 দাগেরটাও সেরকমভাবেই করতে হবে। এটাও তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। এরপর দেখো 18টা, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তার মানে বার্ষিক 5% হারে সরল সুদ দেয় মানে কি? আর এর ভ্যালু হচ্ছে 5%। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন। ভালো করে দেখো, তাহলে ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা করলেন, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তার মানে 3 মাস পর্যন্ত তার কত টাকা খেটেছে? ওই পুরো 15,000 টাকায় 3 মাস খেটেছে, কিন্তু 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। তার মানে 3 মাস পর কত টাকা খাটবে? 12,000 টাকা খাটবে, 3,000 টাকা যেহেতু তুলে নেওয়া হচ্ছে। এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন। তাই যখন 8,000 টাকা জমা করলেন তখন তার 20,000 টাকা হয়ে যাবে। তাহলে 20,000 টাকা হয়ে গেলে সেই টাকাটা কত মাস খাটবে? 6 মাস খাটবে। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে ফার্স্টে কী হবে? 15,000 টাকা 3 মাস কেটেছে। সুদের হার কত বলেছিল? সুদের হার বলেছিল 5%। তার মানে 15,000 টাকা 3 মাস কেটেছে, ইন্টু 5/100 ইন্টু 12। এই 12টাকে রাখলাম, এই 3 মাসটাকে আমরা বছরে চেঞ্জ করলাম 12 দিয়ে ভাগ করে, প্লাস তারপরে 12,000 টাকা খাটবে কত? আরও 3 মাস, ইন্টু 3 ইন্টু 5/100 ইন্টু 12, প্লাস 20,000। তারপর যেহেতু 20,000 টাকা জমা, আরও 8,000 টাকা জমা করেছে, তার মানে 12টা 20 হয়ে যাবে। 20,000 ইন্টু 6 ইন্টু 5/100 ইন্টু 12। তাহলে এই 6টা কেন এলো? এই 6টা হচ্ছে যেহেতু বছরের শেষে টাকা করবে, তাহলে 6 মাস, অলরেডি 3 মাস 6 মাস হয়ে গেছে। এখানে 3 মাস, এখানে 3 মাস, এবং বাকি রয়েছে 6 মাস। এই 6 মাস 5% সুদের হারে এত টাকা সুদ পাবে। কারণ টোটাল সুদ কত বেরোচ্ছে? টোটাল সুদ বেরোচ্ছে 5,200 টাকা। না সরি, এখানে 5,000, এটা বের করতে হবে, সুদটা বের করতে হবে। তাহলে এই সুদটা কত বেরোবে? সুদটা বেরোবে এটা প্লাস এটা প্লাস এটা। তোমার কত বেরোচ্ছে এখানে থেকে ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। এখানে 2 শূন্য কেটে যাবে, 2 শূন্য কেটে যাচ্ছে। তাহলে হচ্ছে আর 3 4 12 কাটবে, তার মানে হবে 150 ইন্টু 5/4, 150 ইন্টু 5/4 প্লাস 120 ইন্টু 5/4, 120 ইন্টু 5/4 প্লাস এরপর আসবে 200 ইন্টু 5/2, 200 ইন্টু 5/2। তার মানে এটাকে আমরা যদি 4 করে নিই তাহলে এটা হয়ে যাবে 400 হয়ে যাবে। তো 400, এটাকে আমরা 4 করে নিলাম যাতে সবগুলো নিচে 4 থাকে। তাহলে 1/4 কমন নিলাম, 150 ইন্টু 5 করলে হচ্ছে, আচ্ছা 5টাও কমন নিলাম, 5/4 কমন নিলাম,
পড়ে থাকবে 150 প্লাস 120 মানে 270, 270 আর 400 হচ্ছে 670, 670 ইন্টু 5/4 হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। এটা তোমরা নিজেরা করে নাও এটুকু। এরপর আমরা 21 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন বলছে, বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে আই ইকুয়াল টু কী হবে? PRT/100। আই ইকুয়াল টু কত বেরোচ্ছে? আই ইকুয়াল টু PRT/100 আমরা জানি। তাহলে আই ইন্টু 100 ইকুয়াল টু PRT। অপশান সি তাহলে উত্তর হচ্ছে আই ইন্টু 100 কোনাকুনি গুণ করলাম ইকুয়াল টু PRT। পরেরটা বলছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তার মানে ধরো 20 বছরের দ্বিগুণ হয়। ভালো করে লক্ষ্য করো, 20 বছরের দ্বিগুণ হয় মানে কি? ধরো 20 বছরের দ্বিগুণ হয় মানে ধরো x টাকা ছিল, এটা 20 বছর পরে সেটা 2x হয়ে গেল। তার মানে এক্সটা 2x হচ্ছে মানে কি? x টাকা যোগ হচ্ছে তবে 2x হচ্ছে, এই প্লাস এক্সটা কি? সুদ। তাহলে সুদ সমান আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100 করলে আমরা কি পাবো? সূত্রটা পাবো। তাহলে এখান থেকে আমরা এক্স কেটে গিয়ে আর এর ভ্যালু কত পাবো? 5। তাহলে আর ইকুয়াল টু 5। তার মানে এখানে যেটা বলেছে যে 20 বছরের দ্বিগুণ হয়, তার মানে সুদের হারটা কত? তাহলে 5%। তাহলে 3 গুণ কবে হবে? দেখো ভালো করে দেখো, যদি 3 গুণ হতে হয় তাহলে x থেকে 3x হবে। তাহলে কত টাকা যোগ হচ্ছে? প্লাস 2x, এটা সুদ হবে। তাহলে সুদ সমান আসল ইন্টু হার 5 বেরিয়েছে আগের ক্যালকুলেশন থেকে, আর এর ভ্যালু 5 বেরোলো, ইন্টু সময় বাই 100। তাহলে টি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে বাই 100। তার মানে এক্স কেটে গেল, 5 দুগুণে 10 0। তাহলে টি ইকুয়াল টু কত বেরোচ্ছে? 2 20 40। তার মানে 40 বছরে 3 গুণ হবে। তাহলে এটা কত হলো? 40 বছর। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? একই রকম করেই করতে হবে। 10 বছরের দ্বিগুণ হয়, তার মানে এক্স ছিল 2x হয়ে গেল, এখানে কত হচ্ছে? প্লাস এক্স হয়েছে, এটা হচ্ছে সুদ, 10 বছরে হয়েছে। তার মানে সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100। এক্স কেটে গেল, 10 একটা শূন্য কেটে গেল, আর ইকুয়াল টু কী বেরোচ্ছে? 10। তাহলে সুদের হার কত? 10%। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা, তাহলে এক্স তিনটেই x, শুধু মূলধনটা বলেছে কত? আননোন, মূলধনটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সুদ সমান মূলধনটাকে p ধরলাম, p ইন্টু আর এর ভ্যালু x বলেছে, আর সময়টাও x বলেছে বাই 100। তাহলে p ইকুয়াল টু কত হবে? একটা x কেটে গেল, তাহলে 100/x হচ্ছে p এর ভ্যালু। তার মানে মূলধন কত? 100/x। তাহলে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে কি মূলধনের পরিমাণটা জিজ্ঞেস করেছে, সুদ দিয়েছে PNR/25। PNR/25 যদি সুদ হয়, তাহলে PNR/25 সুদ সমান আসল আমাদেরকে বের করতে হবে। আমরা আসলটা ধরলাম P1, যেহেতু এখানে P আছে অলরেডি, তাহলে P1 ধরলাম। আসল ইন্টু হার কত? হার হচ্ছে R, আর সময় হচ্ছে N। R ইন্টু N বাই 100। তার মানে 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। NR কেটে যাচ্ছে, তাহলে P ইকুয়াল টু হয়ে গেল, মানে P1 ইকুয়াল টু হয়ে গেল 4P। তার মানে আমাদের নির্ণয় মূলধনটা কত? 4P। এরপর আমরা সত্য মিথ্যাগুলো কি বলবো? যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ, একদমই ঠিক, যে টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, আর যে টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। আমরা দেখো একটা ফর্মুলা কি শিখলাম, যে I ইকুয়াল টু PRT/100।
এখান থেকে আমরা সম্পর্কগুলো খুব সহজে বের করতে পারবো যে আয়ের সাথে পি কী সম্পর্ক, আয়ের সাথে আর কী সম্পর্ক, আয়ের সাথে টি কী সম্পর্ক, পি এর সাথে আর কী সম্পর্ক, সবগুলোই বের করতে পারবো। এখানে প্রশ্নে কি বলেছে, এখানে প্রশ্নে বলেছে যে আসল এবং শতকরা, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে আমরা বলতে পারি আসল এবং শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে, তার মানে পি আর আর দুটো কনস্ট্যান্ট থাকলে সুদ এবং সময়, তাহলে আই আর টি কী সম্পর্ক, তাহলে যেহেতু আই প্রপোর্শনাল টু টি হবে কখন, যখন পি এবং আর কনস্ট্যান্ট, পি এবং আর যখন কনস্ট্যান্ট অর্থাৎ একই থাকে। তার মানে আই প্রপোর্শনাল টি মানে কি, সরল সম্পর্ক থাকে, কিন্তু এখানে বলেছে ব্যস্ত সম্পর্ক থাকে, তার মানে এটা মিথ্যা, এটা তার মানে মিথ্যা, এটা সত্যি। তারপরের কোশ্চেন বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমর্ণ বলে। উত্তমর্ণ বলে। বার্ষিক R/2% সহজ হারে 2p টাকা, টি বছরের সুদ আসল 2p প্লাস, এখানে সুদ লিখতে হবে, যেহেতু এটা আসল হয়ে গেছে তাহলে আসল প্লাস এখানে সুদ লিখতে হবে। সুদ কত, 2p মানে হচ্ছে আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100, 2 কেটে যাচ্ছে, PRT বাই 100। এখানে দেখো আসল এবং সুদ আসলের অনুপাত 8:9, তাহলে যেহেতু যদি আসল 8 টাকা হয় তাহলে সুদ আসল কত, 9 টাকা, তার মানে সুদটা নিশ্চয়ই 1 টাকা, কারণ তবেই তো 8 থেকে বেড়ে 9 হচ্ছে। তাহলে আসল যদি 8 হয় সুদ কত হবে, 1, তার মানে 1 ইকুয়াল টু লিখতে পারি সুদ সমান আসল ইন্টু হার ইন্টু সময় কত, 1/100, তাহলে আর এর ভ্যালু কত বেরোচ্ছে, 100/8, আর ইকুয়াল টু বেরোচ্ছে 100/8। তারপরে কোশ্চেন বলছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো তোমরা নিজেরা করে নাও, এগুলো হোমওয়ার্ক থাকলো, আশা করি এগুলো সবগুলোই পারবে। আচ্ছা, তো আজকের ভিডিও এই অবধি। কোনো যদি অসুবিধা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।